গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে মিষ্টি সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। আমার বাসি কাজকর্ম কিন্তু পুরো কমপ্লিট, যেমন বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, এগুলো কিন্তু সব আমার কমপ্লিট করে তারপর দেখো এখানে দাঁত মাজি। সকালবেলা উঠে না আজকে দাঁত মাজার একদম টাইম পাইনি। এমনি মুখটা ধুয়ে নিয়েছিলাম, বাসি মুখে তো আর কাজকর্ম করা যায় না, সেটা করেছিলাম, কিন্তু দাঁত আর মাজা হয়নি। যাই হোক, দাঁত এখন মেজে নিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছে, এত গরম পড়েছে তোমাদের কি বলবো। মানে বৃষ্টি হয় না তা না, তো বৃষ্টির মাঝেও প্রচণ্ড একটা গরমের ভাব আছে। তো যাই হোক, মানে সকালবেলা উঠে প্রচুর কাজ থাকে, আর তার জন্য ভিডিওটা শুরু করতেও অনেকটা দেরি হয়ে যায়। রাত্রিবেলা করে ফোনে আমি চার্জ দিই, কোনো দিন ঘুমোই না। তো সেই কারণের জন্য কি হয়, আমার সকালবেলায় চার্জটা একদম কম থাকে ফোনে, 20%, 20%, 30% এরকম চার্জ থাকে। তো যার জন্য সকালবেলা যখনই আমার ঘুম ভাঙে, উঠে আগে সুইচ অফ করে ফোনটা আমি চার্জে দিই, দিয়ে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা চার্জ দেওয়ার পর তারপরে কিন্তু আমি ভিডিও স্টার্ট করি। তো যাই হোক, এখানে দাঁত মাজলাম, মেজে এখন বাথরুমেই মুখটা ধুচ্ছি, বেসিনে ধুলাম না। তার কারণ সমস্ত জামাকাপড় বেসিনের সামনে দিয়ে মেলা, মুখটুক ধোবো, তার জলটা জামাকাপড়ে ছিটা যাবে, ধোয়া কাচা জামাকাপড় যেহেতু। তো সেই কারণের জন্যে বাথরুমে মুখটা ধুলাম। তাই একটু ফেস ওয়াশ দিয়েও মুখটা ধোবো, মুখটা বেশ কালো কালো লাগছে। আর এত রান্নাবান্নার কাজ, রোদের ভিডিও করা, সব কিছু মিলিয়ে না মুখে বেশ কিছুদিন ধরে দেখছি আমার বেশ মুখে ট্যান পড়েছে। তো যাই হোক, ট্যান পড়ুক আর যাই পড়ুক, আমাকে তো ভিডিওটা করতে হবে, এটা তো আমার কাজ। তো যাই হোক, এখানে একটু মুখটা ভালো করে একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি, মুখটা যাতে একটু পরিষ্কার আর কি হয়। আর মুখ থেকে না প্রচণ্ড কালো কালো নোংরা বেরোচ্ছিলো, মানে তেল কাস্টে নোংরা যাকে বলে। সমস্ত কাজকর্মই করি, কিন্তু সেই কাজের ফাঁকে নিজের জন্য আমার কোনো চর্চাই করতে পারি না। সবাই দেখো কি সুন্দর সমস্ত কাজ করে, ভিডিও করে, কিন্তু তারপরে দেখো কত রূপচর্চা করে, কিন্তু আমার কিন্তু সেই করার টাইমই হয় না। ওই একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম, হয়ে গেল, বা কোনো সময় ইচ্ছা হলো মুখের মধ্যে একটু কিছু লাগালাম, ব্যাস এইটুকুনি। আর কিন্তু কিছু মানে আমি করার টাইমই হয় না। কি করব বলো? কাজের চাপ, ভিডিওর চাপ, এডিটিংয়ের চাপ, সমস্ত কিছু মিলিয়ে আমার যেন আর সময় টাইমে কুলোতে পারি না কোনো কিছু। নিজের জন্য যে একটু কিছু করব সেটা আর করতে পারি না। তো যাই হোক, তারপর একদম চান টান করলাম। চান করে দেখো চুল ঠুল একদম আঁচড়ায়নি, মানে মানে একদম ধোয়া, মানে চান করে উঠে ধোয়ার নাইটি ফাইটি পরে গা ফা মুছে, চুল টুল মুছে, আর যে শুকনো জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে। সেগুলোই দেখো এখন তুলে নিচ্ছি। আর যেগুলো এখন কাচলাম সেই জামা কাপড়গুলো এখন এখান দিয়ে মেলে দেবো। ছাদে মেলবো না, কারণ গরমের মধ্যেও বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে যাও আমার শুকোবে, তাও আবার ভিজে যাবে। তারপর আমাকে আবার কাজ করতে করতে আবার বৃষ্টি হলে ছাদে এসে জামা কাপড় তুলতে হবে। তো আমার সত্যি কথা, একটা কাজ 10 বার করে করার একদমই টাইম নেই। যাদের কাজের চাপ কম আছে তারা করতে পারে, কিন্তু সত্যি আমি একবারেই পারবো না করতে, টাইমে হবে না। তো সেই জন্য আমি সমস্ত দেখো বারান্দার দড়ি দিয়ে আমার নাইটিগুলো মেলে দিয়ে যাচ্ছি। তবে বেশিরভাগ না আমার গা মোছা নাইটিগুলোই বেশি বেরোয়, পরার নাইটি বেরোয়। পরার নাইটিগুলো বেরোবে না তা না, কারণ সারাদিনে প্রায় 3-4টে নাইটি আমাকে ছাড়তে হয়, কারণ টুকিটাকি কাজ থাকে, বাসন কোসন মাজি, খাওয়া দাওয়া করি, নাইটি ভিজে যায়, গরমে ঘেমে যায়, আমি না ওরকম নাইটি পরতে পারি না। তো সেই কারণের জন্য আমার একটু অসুবিধা হয়ে যায় বটে। তো যাই হোক, এখানে দেখো এবার সমস্ত মেলে দিচ্ছি দেখো নাইটিগুলো আর কি। আর ছাদে একবার ভেবেছিলাম মেলবো, তারপর বললাম না, কোনো আকাশের ঠিক নেই, এই রোদ এই বৃষ্টি, বলা যায় না কখন কোনটা নামবে। তো সেই জন্য দরকার নেই, একবারে আমার কাজ আমি মিটিয়েই তারপর নিচে যাই। তোমাদের দাদাভাই অনেকক্ষণ ধরে ডাকছে যে এসো এসো, বাজার নিয়ে এসেছি। তারপরে সমস্ত সেরে নিচে গেলাম, নিচে গিয়ে দেখলাম তোমাদের দাদাভাই পটল, গাজর, আম সব নিয়ে এসছে। 1 কিলোর মতন পটল এনেছে, বেশ ভালোই পটলগুলো। আর মুদিখানা থেকে নিয়ে এসে দেখো পোস্ত আর বাদাম আর টমেটো সস। আমি বলেছিলাম যে বাদাম নিয়ে এসে একটু বাদাম বাটা, পোস্ত বাটা দিয়ে পটল করব। তো পটল আমাদের বাড়িতে এক একজন এক এক রকমভাবে কাটে, মানে খায়, সেই জন্য কিন্তু এক একজনের এক এক রকমভাবে কাটা। যেমন দেখো গোটা পটল যেটা, সেটা পটল পোস্ত হবে বাদাম দিয়ে, যেটা টুকরো টুকরো কাটা সেটা তোমাদের দাদা ভাইয়ের জন্য হবে, যেটা ঝুড়ি ঝুড়ি কাটা যেটা কিন্তু আমার ছেলের জন্য হবে। এক একজন এক এক রকমভাবে কিন্তু পটল খাই বাড়িতে। যেদিনই পটল আনে আমার কিন্তু ভীষণ ঝামেলা হয়ে যায়। তারপর এখানে যেটা মানে পোস্ত আর বাদামটা বেটে রেখেছিলাম, সেটাই দেখো এখানে করছি। আর আমাদের মানে আমার শাশুড়ি ননদের এই পটলটা করছি, কারণ আমরা এই পটলটা খাবো, আর বাবা আর ছেলের কিন্তু আলাদা করে আমি পটলটা বানিয়েছি। হ্যালো, তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দিই। এখানে করেছি দেখো ভাত, আলু সিদ্ধ আর চাক আলু ভাজা। এখানে করেছি দেখো গাজর দিয়ে মুগের ডাল, একদম ঘন ঘন করে গাজর দিয়ে মুগের ডাল করেছি।
আর এখানে করেছি দেখো, তোমাদের দাদা ভাই পটল আলুর মানে পোস্ত খায় না, তো সেই কারণের জন্য ওর জন্য দেখো পটল আলু এরকমভাবে একটা ঝোল বানিয়ে রেখেছি। আর এই দেখো আমের চাটনি বানিয়েছি, দেখো আমি থকথকে জেলির মতো এই আমের চাটনি করেছি। এখানে করেছি দেখো পটল পোস্ত বাদাম, আর তোমাদের দাদা ভাই এই পটল পোস্ত বাদাম খায় না, তো সেই জন্য ওর জন্য আলাদা করেছি আবার। আচ্ছা, এখানে কালকের টকের ডালটা জাল দিয়ে রেখেছি, আর ছেলের আলাদা করে পটল আলু তরকারি। ঠিক আছে, এই ছিল আজকে আমার দুপুরের মেনু। তারপরে সকালের যে বাসন কোসনগুলো মেজেছিলাম সেগুলোকেই দেখো এখন একটু গুছোতে বসলাম, যেটা আমি কোনোদিন আগে করি, কোনোদিন পরে করি, কোনোদিন বিকেলে করি, আমার কোনো ঠিক নেই। তো সেই কারণের জন্যে মানে আমার সত্যি কথা কাজের কোনো ঠিক নেই, মানে যখন যেটা সময় সুযোগ হয় তখন কাজ করি, আর তার সাথে ভিডিওটাও কিন্তু সেই সময়ই করি। তো যাই হোক, রান্নাবান্না আমার কমপ্লিট, এবার রান্নাঘরে বাসনটা গোছানো হলেই আমার একদম কমপ্লিট হয়ে যাবে। গ্যাস ট্যাসও মোছা কমপ্লিট, রান্নাঘরও আমার পুরো গুছিয়ে নিয়েছি, কারণ ওই রান্না করেই যেখানে সেখানে মশলা ফেলে রাখা, গ্যাস না মোছা, অগোছালোভাবে রাখা, এটা না আমার একদম ভালো লাগে না। আমি সব সময় আমার কাজটাকে গুছিয়ে করতে ভালোবাসি, দেখতেও কিন্তু সেই জিনিসটা ভালো লাগে। অগোছালো জিনিস আমার একদম ভালো লাগে না। আর আমি যেহেতু রান্নাঘরেই বেশি টাইম আমার কেটে যায়, মানে দিনের বেশিরভাগ টাইমটা আমার রান্নাঘরে আর আমার ঘরেইতেই কাটে, তো সেই জন্য আমি এই দুটো জায়গাকে নিজের মতো করে সবসময় গুছিয়ে পরিষ্কার রাখি। বন্ধুরা, এদিকে বাবা, এটা অম্বাবচীর প্রসাদ আমার শাশুড়ি মেখেছে, আম, কলা, চিনি, বাতাসা সব দিয়ে সাবু, আর এটা আমি খেতে না খুব ভালোবাসি, সেই জন্য আমি এটা এখন খাবার ভাত এখন আর খাচ্ছি না, তার বদলে আছে এটাই খাচ্ছি, কারণ এটা খেতে খুব সুন্দর হয়। তো চলো এটা খেয়ে নিই। দারুণ। তো দেখো বাবুর জন্য এখন স্যান্ডউইচ করে নিয়ে এসছে, স্যান্ডউইচ ভিতরে দেখো এখানে শসা, আলু, কাঁচা লঙ্কা, গোলমরিচ, টমেটোর সস সব দিয়েই কিন্তু করে দিয়েছি। ঠিক আছে বাবু, গরম গরম খা বাবা, একটা খেয়ে দেখ, এনে খা খা, ভালো আছে? হ্যাঁ, ঝপাঝপ খেয়ে নে। আজকে আর ভাত খাইনি, যেহেতু সাবু কলা আম মাখাটা খেলাম, তো সেই কারণের জন্য আজকে আর ভাত খাইনি। তো যাই হোক, ভাত না খেলে কী হবে, আমার যে কাজকর্মগুলো আছে সেগুলো করবো আর কি। তো বাবু খেয়ে নিল, খাওয়া দাওয়ার পরে আমি এখন বিছনার চাদর টাদরগুলো একটু চেঞ্জ করব, কারণ বিছানার চাদরটা একটু ময়লা হয়েছিল। তার আগে আমি জামা কাপড় ছাড়লাম, হাত মুখ ধুলাম, সব কিছু করলাম, সন্ধে দিলাম, সব কিছু দিয়ে মানে সন্ধে মারা, এখন তো মানে অন্ধকার হয়ে যাচ্ছে না একটু, মানে মানে কি বলবো, মানে বৃষ্টির আকাশ বলে, মেঘলা আকাশ বলে একটু সন্ধে হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে এখানে দেখো বিছনা বাটিগুলো সমস্ত তুলে নিচ্ছি, এখন সন্ধেও হয়ে গেছে। তো যাই হোক, আর সারাদিন আজকে টাইম পাইনি, তো সেই জন্য এখনই করলাম। তো যাই হোক, আর এখানে মানে যেহেতু মানে অন্য সকালের টাইম হয়নি, তাই এখনই এগুলো করে নিচ্ছিলাম। এমনিতে সবই আমার পরিষ্কার আছে, তো টিভিটা তাও একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ টিভিটা না আমার অনেক শখের। আমার মা অনেক কষ্ট করে এই টিভিটা আমাকে কিনে দিয়েছিল। আমার মা নিজের খাওয়ার সংসারের টাকা বাঁচিয়ে আমার মা কিন্তু এই জিনিসটা আমাকে কিনে দিয়েছিল। যেহেতু আমার ঘরে টিভি ছিল না, আর ছিল একটা খুব ছোট বক্স টিভি, যেগুলো আগেকার দিনে মানে ইউজ হতো, সবাই তখন ইউজ করতো এরকম এলইডি টিভি। তো আমার খুব শখ হতো, মাকে বলতাম, মা জানো সবার বাড়িতে না এরকম এলইডি টিভি, আমারও খুব ইচ্ছা করে দেওয়ালে এরকম টিভি লাগাতে। তো মা আমায় তখন অনেক কষ্ট করে, বাবাও তখন বেঁচে ছিল, তখন বাবাও কাজ করত, তো সেই সংসারের টাকা বাঁচিয়ে মা আমাকে এই টিভিটা কিনে দিয়েছিল। এই টিভিটার বয়সও কিন্তু প্রায় 10 থেকে 11 বছর হবে, কিন্তু খুব ভালো সার্ভিস দিয়েছে টিভিটা। তো যাই হোক, টিভিটা তারপরে এই টিভিটা কিনে দিল মা, তারপর থেকেই টিভিটা দেখে, আর বিশেষ করে ছেলে উপলক্ষে টিভিটা মা বেশি দিয়েছিল, কারণ আমার ছেলে তখন অনেকটা ছোট ছিল, আর আমার ছেলে প্রচণ্ড কার্টুন দেখতে ভালোবাসতো। তো যাতে নাতি একটু ভালোভাবে টিভি দেখতে পারে, সেই জন্যই কিন্তু আমার মা টিভিটা আরও কিনে দিয়েছিল। তো যাই হোক, সেই গল্পটাও তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। তো মানে হয়তো বিয়ের আগে অনেক ছোটোখাটো জিনিস আমার মা হয়তো আমার জন্য হয়তো করতে পারেনি, কিন্তু এই বিয়ের পরে এতগুলো বছর কেটে যাওয়ার পর অনেক কিছুই আমার মা আমার জন্য করেছে, টুকিটাকি যেটুকুনি পেরেছে তার সামর্থ্য অনুযায়ী। তবে আমার মার ওপর, বাবার ওপর আমি কোনো দিন চাপ দিইনি বা বলিনি যে তোমরা আমাকে এটা দাওনি, ওটা দাওনি, করনি, কারণ আমি ছোটো থেকেই বুঝতাম যে আমার বাবার অত পয়সা নেই, মা এত কিছু, বাবা এত কিছু দিতে পারবে না, এটা আমি সব সময় জানতাম। তো সেই জন্য আমি কোনো দিন মা বাবাকে সেই নিয়ে কোনো কষ্ট দেওয়া, খোঁটা দেওয়া বা অশান্তি করা করিনি, কারণ আমি জানি তারা পারবে না। পারলে কোন মা বাবা চায় না যে তার সন্তানকে কিছু না দেওয়া, তাই না? সব মা বাবারাই চায় যে তার ছেলে মেয়ের
মনের ইচ্ছা পূর্ণ করতে। তা আমার মা বাবা নেই, তাই দিতে পারেনি। যদি আমার কপালে কোনো দিন থাকে তাহলে নিশ্চয়ই একদিন না একদিন হবে। আমি সবসময় এই চিন্তাধারাটাই করতাম। আর কোনো দিন আমি আমার মা বাবাকে ছোট করে কথা, দুঃখ দিয়ে কথা আমি কোনো দিন করিনি। তো যাই হোক, কিন্তু আমার কপালে কিন্তু দুঃখের শেষ নেই। আমি কিন্তু কারোর মনে দুঃখ দিইনি। বড়দের সম্মান করেছি, মা বাবাকে সম্মান করেছি। এখনও যতটা পারি মাকে দেখার চেষ্টা করি। কিন্তু দেখো আমার কপালে কিন্তু দুঃখ আর কাটে না। আমার মনে হয় যেন ক্যাকটাসের মতন, মানে কি বলবো, আমাকে যেন চারিদিক থেকে দুঃখ আঁকড়ে ধরে। মানে সবাই আমায় ছেড়ে চলে যাবে, কিন্তু দুঃখ কিন্তু আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। মানে এই দুঃখটা হলো আমার জনম আর মরণের সাথী। মানে আর কি বলবো, মানুষের জীবনে একটা ভালো মানুষ সাথী হয়, কিন্তু আমার কপালে দুঃখটাই হলো জনম আর মরণের সাথী। তো যাই হোক, মাঝে মাঝে অনেক কিছু, অনেক কষ্ট হয়, কিন্তু সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সব কিছু করার চেষ্টা করি। তো এখানে বিছনার চাদর তুললাম, আর এখানে প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। টাটা।